এতদিনে পশ্চিমবঙ্গের দাবাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক আসল জায়গাটায় হাত দিলেন, যে জায়গাটার জন্য আমরা প্রত্যেকে প্রায় অপেক্ষা করে বসে রয়েছি। দেখুন, এই ছুটকো ছাটকা দু চারজন পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলর তারা ডিম খাচ্ছেন কিংবা তাদের জেলযাত্রা হচ্ছে, সেটা ডেফিনেটলি সুখকর এবং সেটা হওয়াটা অত্যন্ত কাম্য এবং দৃষ্টিনন্দনও বটে। তবে আসল জায়গাটা যতদিন না পর্যন্ত ধরা পড়ছে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে যে মাথাটা কবে ধরা পড়বে, আমরা সকলেই জানতাম যে পরিবর্তনের আগে মাথা ধরা পড়বে না। কিন্তু পরিবর্তন হয়ে গেল, নয় নয় 2 মাস হয়ে গেল, তারপরেও মাথাদের অন্তত এক মাথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভুরি ভুরি অভিযোগ এবং তার নামে এফআইআর, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে তাকে ইডি, সিবিআই, সিআইডি ডাকাডাকি করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু কেউ এখনো পর্যন্ত তলবদি পর্যন্ত করেনি। অর্থাৎ একেবারেই তিনি মনে করছেন যে 15 বছরে যে দুর্নীতির কারিগর হিসাবে তিনি সাক্ষী থেকেছিলেন, সেটা শুধু তিনি সাক্ষীই ছিলেন কিংবা তিনি কিছু জানতেনই না। সেটাই কি সত্যি? সেটা মুখোশটা খুলে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী একটা কমিশন গঠন করলেন। পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে আমি মেনশন করব পরে, প্রত্যেকটি ক্ষেত্রে কি কি দুর্নীতি হয়েছে বা হয়ে থাকতে পারে, এটা কি প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে সমান কিনা, এই দুর্নীতির ফল কাদের কাছে পৌঁছেছে, তার জন্য একটা কমিশন, যে কমিশনের মাথায় বিচারপতি বিশ্বজিৎ বসু জানেন, যিনি বিভিন্ন দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে যিনি বিচারপতি হিসাবে বেশ সুনাম কুড়িয়েছিলেন। আজকে সেই বিষয়ে যেমন আলোচনা করব, তেমনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রির মতো শওকত মোল্লা, অনেকে দাবি করেন তিনি নাকি ক্লাস 6-7 পাস, অনেকে দাবি করেন তিনি এবারের নির্বাচনে এমএ পাস, রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। পরের বার জিতলে শিওর পিএইচডির কম তিনিও দেখাতেন না, তিনিও কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি দেখাতেন। আর সেটা নিয়েও মামলা হয়েছে যে কিভাবে শওকত মোল্লার মতো অনেকে দাবি করছেন বিজেপির নেতারা ক্লাস 5-6 পাস করা একজন এমএ পাস হয়ে গেলেন, তা নিয়ে জলঘোলা হচ্ছে। শোনাবো আজকে আপনাদের সামনে। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো নতুন আরো একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। অনেকগুলো খবর রয়েছে, কিন্তু তার মধ্যে যে খবরটা আপনাদের সামনে প্রথমে যেটা বলে শুরু করলাম, সেটা হচ্ছে, দেখুন, 2011 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় আপনি কোন কোন বিষয়ে দুর্নীতি হয়েছে এই লিস্ট যদি বার করেন, সেটা অনেকটা দুঃসাধ্য এবং ব্যয়বহুল, কি বলবো, সেটা টাইম কনজিউমিং একটা টাস্ক। কিন্তু আপনি যদি উল্টোটা বার করেন যে কোন দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি বা তার সরকার দুর্নীতি করেননি কোন দপ্তরে, তাহলে সেইটা অত্যন্ত সহজে বেরিয়ে আসবে এবং তার উত্তর সম্ভবত কোনো এমন দপ্তর নেই যে যেখানে দুর্নীতি হয়নি। ভারতের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসেও তিনি প্রথম এর ধরনের একজন রাজনৈতিক নেত্রী যিনি এতটা কৌশল করে এই জায়গায় পশ্চিমবঙ্গকে পরিণত করেছিলেন। তাই শুভেন্দু অধিকারী যেটা ঠিক করেছেন, বর্তমানে 10ই জুলাই একটা নির্দেশিকা এসেছিল, সেটা অনেকেই জানতেন না, যেটা গতকাল প্রকাশ্যে এসেছে। সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য রিটায়ার্ড বিচারপতি বিশ্বজিৎ বসু দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাগুলো যার এজলাসে তিনি শুনতেন, তাকে মাথায় রেখে একটা কমিশন গঠন করেছে। সেই কমিশনের মধ্যে বিভিন্ন আইএএস আইপিএস অফিসাররা যেমন থাকবেন, তেমনি থাকবেন WBRS এর একজন কর্মী, এবং দরকার পড়লে রাজ্য সরকারের অনুমতিক্রমে নতুন কর্মীরাও, নতুন আধিকারিকরাও তারা নিতে পারেন। কোন কোন বিষয়ে দুর্নীতি তদন্ত করবেন না, এরা শিক্ষা, খাদ্য ও যোগান, ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, আবাসন, মৎস্য এবং রাজ্য সরকারের সমস্ত বিভিন্ন দপ্তরের দুর্নীতির তদন্ত করবেন এরা। এবং এটা কি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নাকি কোনো এক মন্ত্রীর বা কোনো এক নেতার দুর্নীতি করা, সেটা তারা জানার চেষ্টা করবেন। বুঝুন ভালো করে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে শীর্ষ জায়গা থেকে নির্দেশের মাধ্যমে এটা কি দুর্নীতিটা হয়েছিল, নাকি এটা ইন্ডিভিজুয়াল কারোর কন্ট্রিবিউশন দুর্নীতিতে। এবং এই যে কমিশনটা গঠন করা হয়েছে, তাদের সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে। তারা যে কোনো ব্যক্তিকে, মন্ত্রীকে, সরকারি আধিকারিককে তারা তলব করতে পারেন, এমনকি প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে এফআইআরও করতে পারেন।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এইরকম একটা প্রচুর তাদেরকে এই কমিশনকে কিন্তু একটা প্রচুর তাদের মানে তাদের অনেকটা আয়ত্ত বাড়ানো হয়েছে এবং তাদের অনেক কিছু অ্যালাউ করা হয়েছে। এবং এখানে আরো যেটা হয়েছে যে কমিশন ডেফিনেটলি কাউকে শাস্তি দিতে পারেন না, তারা সুপারিশ করবেন, তাদের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারের রিপোর্টের মাধ্যমে আসল দোষীদের খুঁজে পেয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। স্পেসিফিক্যালি কোন কোন জিনিসে তারা মানে করবেন, তারা কোন কোন জায়গায় তদন্ত করবেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে যে জায়গাগুলো তদন্ত করছে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কার্যত তারা তদন্ত করবেন। তার মধ্যে কি ঘুষ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমফান ত্রাণের দুর্নীতি, 100 দিনের কাজ মনরেগায় অনিয়ম, মিড ডে মিলের প্রকল্পে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ বা অপব্যবহার, যেগুলো ওই তৃণমূলের পার্টি অফিস খুললেই দেখা যাচ্ছে, ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে নিয়োগের দুর্নীতি, প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয় এবং আরো মানে সমস্ত ইউনিভার্সিটির দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে, সরকারি হাসপাতাল এবং মেডিকেল শিক্ষায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। স্পেসিফিক্যালি এই পয়েন্টগুলো বলে দেওয়া হয়েছে, এইগুলো দুর্নীতি করবেন। আর বুঝতেই পারছেন যে মোটামুটি সবগুলোই কভার হয়ে গেল, মানে কোনোটা বাকি থাকলো না। এবং শুধু দুর্নীতির তদন্তই নয়, দুর্নীতির উৎস খুঁজে বার করে কার মস্তিষ্ক প্রসূত, কারা কারা এর সঙ্গে ইনভলভ ছিলেন এবং এই দুর্নীতির ফলে যে টাকা গিয়েছে সেই টাকাকে কিভাবে ফিরিয়ে আনা হয় সেটাও সরকার দেখবে। কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের একটা রেওয়াজ হয়ে গিয়েছে, নেতা মন্ত্রিত্বরা নাম না করেই তিনি বলেছিলেন যে তারা ভাবেন রাজনৈতিক প্রভাবশালীরা দুর্নীতি করব, 2-4 মাস জেল খাটবো, জামিন পেয়ে যাব, ব্যাস টাকাটা আত্মসাৎ হয়ে গেল। তিনি বলেছেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই দুর্নীতির টাকা বা যে ব্যাপারে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পরিশোধ করবেন। এবং তিনি এটাও বলেছিলেন ওই ক্যামাক স্ট্রিটের বাড়ি, ওই সমস্ত প্রাসাদ প্রমাণ বাড়িগুলো মানে সেগুলোকে ফুটপাতের যারা আকাশের তলায় শুয়ে থাকেন তাদের বাসযোগ্য ব্যবস্থা করে দেবেন এবং যাদের মানে যারা চুরি করে বা দুর্নীতি করে ওগুলো বানিয়েছেন তাদের সম্পত্তি কেড়ে নিয়ে, এই কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং সেটাও কার্যত এখানে আঁচ ধরা পড়ছে যে এখানে তিনি বলেছেন যে শুধু দুর্নীতি তদন্ত নয়, ওই টাকা কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা হয়, কিভাবে টাকা মূল স্রোতে ফেরানো হবে, তার কারণ ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে তারপরে মূল স্রোতে ফেরানো তারও এখানে সংস্থান রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে শুধুমাত্র এই আর্থিক দুর্নীতির ব্যাপার নয়, প্রতিহিংসা পরায়ণ বিষয়ে যদি আগের সরকার কোনো ব্যবস্থা নিয়ে থাকে, ধরুন রাজনৈতিক প্রতিহিংসাবশত কাউকে জেলে পাঠিয়েছেন, কারুর বিরুদ্ধে গাঁজা কেস দিয়েছেন, কিংবা কারুকে মানে কি বলবো ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন, রাজনৈতিক আক্রোশ থেকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার করেছেন, এই সমস্ত বিষয়েও মামলা মানে তদন্ত করা হবে। দারুণ একটি বিষয়, তার কারণ ভুরি ভুরি উদাহরণ রয়েছে তৃণমূল কংগ্রেস কোন বিষয়ে কি কি করেছেন। তো এই সমস্ত বিষয় করার পর তারপরে সেগুলোকে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে রিপোর্ট করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকারকে এর রিপোর্ট জমা দিতে হবে এবং বলা হয়েছে দোষীদের কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ ঠিক যে জায়গাটায় মানে ধরুন আমাদের শীর্ষ নেতৃত্ব মানে যারা প্রাক্তন হয়ে গেছেন তাদের ছোট একটা মামলায়, দুর্নীতি মামলায় জেলে রাখলে হয়তো 6 মাসের জেল হবে, কিন্তু এই সমস্ত তদন্ত করার পর যদি তাদের ব্যাপ্তিটা বোঝা যায় কত টাকার পরিমাণে এবং ঠিক কোন কোন জায়গায় তারা দুর্নীতিটা করেছেন এটা যদি জানা যায়, তাহলে তাদের সাজাটা অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেই পরিমাণ সাজা দিতে পারবে, অন্তত সেই সাহায্যটা করতে পারবে এই কমিশন। এটা গেল প্রথম। এবার দেখুন আমি আপনাদের সামনে গতকালই 2-3টে রিপোর্ট বেরিয়েছে শুধু এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে, গতকালের রিপোর্ট। একটা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতিতে আপনারা জানেন মদন মিত্র 2 ছেলে এবং মদন মিত্র স্ত্রীকে পর্যন্ত এবারে পুরনিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং তলব পড়েছে। ভাবুন একবার, ঠিক আছে, মানে সুজিত বসু এবং তার ছেলেমেলে সব ছিলেন। এরপরে মদন মিত্র এবং তার মদন মিত্র 2 সন্তান, মদন মিত্রকে তো আগে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবার তার 2 সন্তান এবং স্ত্রীকে পর্যন্ত এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। ভাবুন, এটা গেল প্রথম। মানে তারপরে দেখুন ইটভাটা লুট মামলায় জেলা আদালতে ধাক্কার পর হাইকোর্টে অনুব্রত আগাম জামিন চেয়ে আবেদন। অনুব্রত মণ্ডল 2021 সালে জেতার পর একটি ইটভাটায় গিয়ে সেই মালিকের কাছ থেকে জোর জবরদস্তি করে 30 লক্ষ টাকার ইট নিয়ে চলে আসে।
এবং সেই নিয়ে জেলা আদালতে ধাক্কা খায়, আগাম জামিন চেয়েছিল, জেলা আদালত দেয়নি। এরপরে আবার হাইকোর্টে আগাম জামিনের মঞ্জুর মানে জন্য তিনি মানে চলে এসছেন, মামলা দায়ের করেছেন। ঠিক আছে, মানে দুর্নীতি একদিনে অন্তত পেপারের মধ্যে 3 থেকে 4টে বা 5টা বা 10টাও দুর্নীতি পাবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের মধ্যে। পরেরটা সব থেকে ইন্টারেস্টিং, এই জন্য শেষে রেখেছি। আজকে শেষ করব এই খবরটি এবং ইন্টারেস্টিং খবরটা দিয়ে, সেটা হচ্ছে শওকত মোল্লা। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিজের ডান হাত বলতেন, এবং সত্যি একটা মিল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন বলে অভিযোগ, এবং এই শওকত মোল্লা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত না বাঁ হাত আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিকিউরিটিটা পর্যন্ত একে দিতে চেয়েছিলেন নির্বাচনের আগে, এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। তিনি এখন জেল হেফাজতে, এনআইএর তদন্তের মুখোমুখি, এবং বিস্ফোরণ কাণ্ডে তিনি জেল হেফাজতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে জানতেন যে এনা বোম মারতেন, জীবনতলায় এই যে বোম বাঁধত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে প্রশাসনিক সভা থেকে তিনি বলেছিলেন, এবং কোনো তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। এহেন মহামানব রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে একেবারে সব সর্বসুখ দিয়ে দিয়েছেন, তিনি কিছুদিন আগে পর্যন্ত বিজেপি নেতাদের বক্তব্য এবং অভিযোগ, কিছুদিন আগে পর্যন্ত হলফনামাতে মাধ্যমিক লিখতেন, তারপরে উচ্চ মাধ্যমিক লিখতেন, কখনো গ্র্যাজুয়েশনও লিখতেন। এবারে একেবারে ভাঙড় থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিল, তিনি একেবারে সরাসরি মানে স্নাতকোত্তর অর্থাৎ এমএ ডিগ্রি তার পাশে লিখিয়ে দেন, এবং রাষ্ট্রবিজ্ঞানে নাকি তিনি এমএ করেছেন, তাও আবার রেগুলার কোর্সে। এবং কোথা থেকে এটা করেছেন, ওই রাজস্থানের একটি কলেজ থেকে নাকি ইউনিভার্সিটি থেকে তিনি এমএ করেছেন। ঠিক আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2016 সালে তিনি দেখিয়েছেন যে তিনি 2016 সালে বোর্ড অফ ইউথ এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। শুনেছেন কোনোদিন বোর্ড অফ ইউথ এডুকেশন? শুনেছেন? তিনি বোর্ড অফ ইউথ এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এবং তার 2 বছরের মাথায় 2018 সালে রাজস্থান থেকে নিয়মিত কোর্স করে স্নাতক হয়ে যান। ভাবুন, এইচএস এর 2 বছরের মাথায়, 2016-তে এইচএস, এত বড় নেতা, মানে বয়স তো অনেক, বয়সের তো গাছপাতর নেই, 2016-তে এইচএস করেছেন, বুঝতে পেরেছেন? এবং 2018-তে 2 বছরের মাথায় তিনি স্নাতক হয়ে যান, এবং তারপরে এবারের নির্বাচনে তিনি আবার কোথা থেকে ডিগ্রি ফিগ্রি নিয়ে, রেগুলার কোর্সে ডিগ্রি নিয়ে আবার মানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি এমএ পর্যন্ত করে ফেলেছেন। আমি শিওর যে এবারে জিতলে পরবর্তী নির্বাচনের আগে যদি নথি দিতে হতো, তিনি পিএইচডিটা কমপ্লিট করে ফেলতেন। ইউনিভার্সিটির নাম ওই ইস্ট জর্জিয়া হলেও হতে পারত। তো বিজেপি নেতৃত্ব দাবি করেছে এটারও তদন্ত হওয়া উচিত, এটাও সিবিআই ইয়েতে আনা উচিত। তার কারণ এটাও একটা বড়সড় র্যাকেট। পশ্চিমবঙ্গে যারা জালি সার্টিফিকেট বিক্রি করে, তার কারণ একজন বিধায়ক যাকে কার্যত সারাক্ষণ এই সমস্ত অসামাজিক কাজকর্মে মূলত দেখা যেত, এবং ওই মিটিং মিছিল তো করতে হতো, লোক দেখানো হলেও করতে হতো, তিনি কি করে রেগুলার কোর্সে গিয়ে স্নাতক করলেন, তারপরে স্নাতকোত্তর করলেন, হাজার হাজার ছেলে ডেডিকেটেডলি পড়াশোনা করে করতে পারেন না, তিনি গিয়ে কিভাবে করে ফেললেন, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছে বিজেপির বিভিন্ন নেতৃত্ব। তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন, এবং এ বিষয়ে যেন সিবিআই তদন্ত করে সে নিয়েও বলেছেন। দেখুন, এবার আপনাদের সামনে বলি যে আপনারা যারা ভাবছেন যে একটু মানে সময় পাননি, চাকরি আগে পেয়ে গেছেন বলে পিএইচডিটা করতে পারেননি, কিংবা যদি পোস্ট পিএইচডিটা মিস হয়ে গিয়ে থাকে, তৃণমূল আমলে যদি ভাবতেন যে যদি আপনার কোনো শখ ছিল এবং যদি আপনি তৃণমূলটা করতেন, তাহলে আপনার কোনো শখই অপূর্ণ থাকতো না, কোনো শখই না। হ্যাঁ, তবে কি আপনাকে জয় বাংলা বলতে হবে, আপনাকে মানে ভারত মাতার জয়, এটা একটু গলা মানে ঢোক গিলে বলতে হবে, খুব উচ্চস্বরে বললে হবে না, তার থেকে বেশি উচ্চস্বরে বলতে হবে জয় বাংলা। বাংলাদেশিদের বেশি প্রশংসা করতে হবে, এবং ভারতের বিভিন্ন মিলিটারি থেকে শুরু করে সমস্ত কিছু, যে আমাদের সামরিক যারা সুরক্ষা বলয়ের জন্য যারা রয়েছেন, তাদের সামরিক বাহিনীর আপনাকে তীব্র নিন্দা করতে হবে, তাদেরকে ধর্ষক বললেও বলতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এইরকম যদি করেন, তাহলে আপনার এই যে অধরা স্বপ্নগুলো, যেগুলো এখনো আপনি পূর্ণ করতে পারেননি, দীর্ঘদিনের আপনার স্বপ্ন যে পিএইচডি করা উচিত, মানে আপনার স্বপ্ন ছিল, পোস্ট পিএইচডি ছিল, এই সুযোগ আপনি হেলায় হারিয়েছেন। তবে হ্যাঁ, ডিগ্রি আপনার হয়তো ওই 2026-এর মে পর্যন্ত ভ্যালিড থাকতো, তারপরেই ডিগ্রি তো ছেড়ে দিন, বাকিটা এই শওকত মোল্লার যা পরিণতি সেরকম হতে পারতো, সেটা ডিসক্লেমার আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিগত রাজ্য সরকারের পরিণতি। এরা এখনো পর্যন্ত বাড়ির মধ্যেই রয়েছে। কতটা সৌভাগ্য হলে দুজন রাজনৈতিক নেতৃত্ব এতটা সম্মান পায়, সেটাও ভেবে দেখার দরকার রয়েছে বই কি।
লিখে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই।